তো চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আমরা চলে যাব মিস্টার আফনানের কাছে এবং তার কাছে গিয়ে আমরা আজকের প্রথম ঘটনা শুনবো। আফনান ভাই, আমরা কোন ঘটনা দিয়ে শুরু করছি আজকে? আজকে আমাদের রাজবাড়ির কোলাহাট নামক একটা গ্রাম রয়েছে। ওই গ্রামে আজ থেকে প্রায় 100 বছর আগে ঘটে যাওয়া একটা খুব এমন একটি ঘটনা যেটা আজও ওই এলাকার লোকজনের মুখে মুখে শোনা যায়। আজকে ওই ঘটনা দিয়েই আমি শুরু করতে চাই। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকে যে ঘটনাটি আমি প্রথমে বলেছি রাজবাড়ি জেলার কোলাহাট গ্রামের ঘটনা, যেটা অনেকের মুখেই এটা শোনা যায়। আজকে এই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটি আজ থেকে প্রায় অনেকদিন, বললাম তো 100 বছর বেশি সময়ের আগে। তো এই ঘটনাটি নয়ন নামে একজন আমাকে বলেছিল যেটা প্রতিবেদন শেয়ার করার জন্য। তো ওই সময়ে ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিল। তো উনি চিন্তা করলেন যে এখন ওই যে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে যে দালানগুলো দেখি, যে ছোট ছোট পোড়া ইট, তো উনি ওই ইটের একটা ভাটা দেওয়ার পরিকল্পনা করলেন, যে আমি একটা ইটের ভাটা দিব। তো উনি একটা অনেক প্রশস্ত একটি জায়গা বেছে নিলেন। ওই জায়গাতে উনি ইটের ভাটা তৈরি করার কাজ শুরু করে দিলেন। উনি যখন কাজ শুরু করে দিলেন, ইটের ভাটার কাজও শেষ হয়ে গেল এবং শ্রমিক নিযুক্ত করলেন। সবকিছু ঠিকঠাক, ইটের ভাটা আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো, ইটের ভাটাতে যখনই আগুন দেওয়া হয় আগুন আর ধরে না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ইটের ভাটা আগুন ধরছে না। খুব একটা বিব্রতকর পরিস্থিতি। এরকম সপ্তাহ যায়, মাস চলে যাচ্ছে। বসিয়ে বসিয়ে তার অনেক কর্মচারী বেতন দিতে হচ্ছে, যে ইটের ভাটায় আগুন জ্বলছে না। এটা খুবই উনি একটা সমস্যায় পড়ে গেলেন। তখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি একজন তান্ত্রিক গোছের এক লোকের পরামর্শ হলেন। তখন উনি বললেন যে তোমার ইটের ভাটা তো এভাবে হবে না, তুমি একটা কাজ করো, একটা ছাগল বা একটা গরু বা ভেড়া, এটাকে জবাই করে ওর মধ্যে ফেলো, তারপর আগুন ধরাও, তাহলে আগুন ধরবে। কারণ উনি সেটাই করলেন। উনি একটি ছাগল বা ভেড়া বা এই টাইপের কিছু একটা উনি জবাই করে ইটের ভাটার মধ্যে ফেলেন এবং তখন আগুন ধরানোর চেষ্টা করলেন। তো রাসূল ভাই, আগুন ধরলো। মিনিট 5 থেকে 10-এর মধ্যেই নাকি আগুনটা আবার হঠাৎ করেই নিভে যায়। আচ্ছা। তো নিভে যাওয়ার পর আবার কিছুতেই চেষ্টা করে আগুন ধরাতে পারলেন না। তো আবার যখন ওই তান্ত্রিকের কাছে গেল, তখন বললো যে আসলে এই ছাগল বা গরু এগুলাতে কাজ হবে না, একটা কাজ করো, সেটা হচ্ছে মৃত মানুষকে ওখানে নিয়ে আসো। আচ্ছা। যেভাবে পারো নিয়ে আসো কোন একটা মৃত মানুষকে। ওনারা চিন্তা করলেন যে এই মৃত মানুষ কিভাবে আনা যায়। তখন পরিকল্পনা করলেন যে সদ্য কবর হয়ে যাওয়া একটি লাশ ওনারা কবর থেকে নিয়ে আসবেন এবং এমন ভাবে নিয়ে আসবেন এবং কবরটা ঢেকে দিয়ে আসবেন যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো সত্যি রাতের অন্ধকারে ওনার কিছু বিশ্বস্ত লোক গিয়ে সদ্য কবর হওয়া একটি কবর থেকে একটি লাশ নিয়ে আসলেন এবং লাশটি নিয়ে এসে ইটের ভাটার মধ্যে দিয়ে ওই রাতেই আগুন ধরালেন আর কি। আচ্ছা। তো আগুন একদিনের মতো জ্বললো ওখানে। একদিন পরে আবার বিস্ময়কর হঠাৎ করে নিভে গেল। ঠিক যেমন বাতাসে মোমবাতি নিভে যায়, ঠিক এমন ভাবে হঠাৎ করে নিভে গেল আগুনটা। অনেক চেষ্টা করেও জ্বালানো যাচ্ছিল না। তো তখন আবার ওই তান্ত্রিকের যখন শরণাপন্ন হলেন ইটের ভাটার মালিক, তখন বললেন যে মৃত মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। এখন জীবন্ত মানুষকে কিভাবে এখানে এনে ফেলবে, এটা তো একটা খুব কারণ প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন আছে, অনেক ব্যাপার স্যাপার সেখানে চলে আসবে, তো এগুলো জানাজানি হলেও সমস্যা। তখন উনি চিন্তা করলেন যে এই গ্রামে একটা পাগল আছে, নাম হচ্ছে মনা পাগল। তো এই পাগলটাকে এখানে কাজে লাগানো যাবে। তান্ত্রিক বলে দিয়েছিল যে মানুষটার বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, বয়সটাও বলে দিয়েছিল। এই কারণে সমস্যা, যে যেন তেন ব্যক্তিকে তো এখানে নিয়ে আসা যাচ্ছে না। তো চিন্তা করলেন এই মনা পাগলকে ছলে বলে কৌশলে যদি এখানে নিয়ে আসা যায়, তো ওর তো কোনো আত্মীয় স্বজন নাই। সুতরাং পাগলরা একদিন এখানে থাকে আর একদিন ওখানে থাকে। ওকে যদি কেউ দীর্ঘদিন নাও দেখে, কেউ জিজ্ঞাসাও করবে না পাগল কোথায় গেল, আমাদের কাজ তো হাসিল হয়ে যাচ্ছে। তখন ওনার কয়েকজন বিশ্বস্ত 4-5 জন লোক মনা পাগলকে বললো যে ও ইটের ভাটার ওখানে চলো, তোমাকে অনেক ভালো ভালো খাবার দিব। তো পাগল তো রাজি হয়ে গেল। সে তো অবহেলিত, মানুষের বাসায় বাসায় যায় খাবার চায়, অনেকে দেয় না, দুর্ব্যবহার করে। চিন্তা করলো যে ভালোই তো, ওখানে গিয়ে যদি খাবার দেয়
আচ্ছা। তো রাতের বেলায় কাজটা ঘটেছে, টোটাল কাজটা রাতের বেলা করেছে, যাতে করে দিনের বেলা লোকজন না দেখে যে ওকে কারা নিয়ে যাচ্ছে, মানে সাক্ষী রাখবে না আর কি, এমন একটা অবস্থা। তো ওকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হলো এবং সব আগের থেকেই সেট করা ছিল। ইটের ভাটার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, আমরা দেখেছি যে খড়ি বা কাঠখড় যেখানে মানে ভিতরে ফেলে আর কি, ওই জায়গায় নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেওয়া হয় এবং পূর্ব পরিকল্পনা ভাবে সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো আগুন দাও দাও করে জ্বলে ওঠে। ওই সময়ই জ্বলে ওঠার পরে ইট মানে ইটটা টোটাল পুড়তে যতদিন সময় লাগে সুন্দরভাবে ইটের ভাটা আগুন জ্বলেছে, কোনো সমস্যা হয় নাই। ইটের ভাটা থেকে ইট বের করেছে, ইট বিক্রিও হয়ে গেল। সমস্যা বাঁধলো কিছুদিন, মানে এই ইট টিট যখন বিক্রি হয়ে গেল তারপর থেকে। তো এক লোক রাতের বেলা ফিরছিল বাসায়, তখন একা একা ফিরছিল, রাস্তার ধারে দেখে একজন লোক বসে আছে। তখন বললে, এই তুই কে রে? দেখে তো মনা পাগলের মতো মনে হয়, তুই কি মনা পাগল নাকি? বলে, হ্যাঁ আমি মনা পাগল। বলে, তুই এতদিন পরে কোত্থেকে আসলি? বলে, আসছি তো আমার খুব পানি পিপাসা চেপেছে, আমাকে একটু পানি দিতে পারবি? বলে, আমার কাছে তো এখন পানি নাই। তাহলে এদিকে আয়, দেখ আমার কি অবস্থা হয়েছে, খুব পানি পিপাসা চেপেছে। উনি কাছে গিয়ে ওই লোকটা দেখে যে মনা পাগলের সমস্ত শরীর ঝলসানো এবং শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মনে হয় যে শব্দ আগুনে পুড়ালে যা হয় আর কি, এরকম ধোঁয়া উঠছে। ওই দৃশ্য দেখে উনি ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা যখন উনি জ্ঞান ফেরে, তখন উনি লোকদেরকে বলেন যে রাতের বেলা মনা পাগলকে দেখলাম, ওর শরীরের এই অবস্থা। তখন যাই হোক, ঘটনাটা এইখানেই আপাতত শেষ। কিন্তু 3-4 দিন পর থেকে ওই যে ব্যক্তি মনা পাগলকে দেখেছিল, তার শরীরে অদ্ভুত রকমের ফোসকা পড়া শুরু করে, ঠিক যে মানুষের কোন শরীরের কোন অংশ পুড়ে গেলে যেরকম হয় আর কি, ওরকম ফোসকা পড়া শুরু করে। তো এরকম ফোসকা পড়তে পড়তে শেষ পর্যন্ত তার পুরো শরীর এমন অবস্থা হলো, মনে তার পুরো শরীরটা আগুনে ঝলসানো, এবং উনি মারা যায়। তো রাতের বেলা ঠিক একই রকম ভাবে এই মনা পাগলকে বিভিন্ন ভাবে দেখা যায়, এবং যেই দেখে পরে তার শরীরের একই রকমের সমস্যার সৃষ্টি হয় এবং সেও একই রকম ভাবে মারা যেতে থাকে। স্কিন ডিজিজ হয়ে যায়। স্কিন ডিজিজ হয়ে যায়। এখন চারদিকে এই মনা পাগল আতঙ্ক পুরো গ্রামে মানে এমন ভাবে ছড়িয়ে পড়লো যে সবাই ভয়ে ভীত, যে এই পাগলটাকে দিনে দেখা যায় না, আগে দিনে দেখা যেত, রাতেও দেখা যেত, এখন দিনে দেখা যায় না, এর রাতের বেলা কোথা থেকে আসে। সুতরাং রাতে আমরা একে খুঁজবো। গ্রামবাসী সবাই এক জায়গায় বসে মিটিং করলো যে পালাক্রমে মশাল নিয়ে আমরা খুঁজবো, একে ধরতে হবে। এটা গ্রামবাসী সিদ্ধান্ত। হ্যাঁ, গ্রামবাসী সিদ্ধান্ত। আচ্ছা। কিন্তু রাতের বেলা, রাতের পর রাত খোঁজা হচ্ছে, মনা পাগলকে কেউ দেখে না। আচ্ছা, অদ্ভুত ব্যাপার যে মনা পাগল এত চালাক হয়ে গেল যে সে ধরা দিচ্ছে না। তো যাই হোক, কিছুদিন পরে এই পাহারার ইটা কমে আসে। তো ইটের ভাটার যে 4-5 জন মানে নিয়ে গিয়েছিল আর কি মনা পাগলকে, এরাও পর্যায়ক্রমে মনা পাগলকে দেখা শুরু করে। সবাই একই রকম ভাবে সেম একই ধরনের স্কিন ডিজিজে তারা মারা যায়। আচ্ছা। এমনকি ওই ইটের ভাটার মালিকের ছেলেও একই রকম ভাবে মারা যায়, যে মনা পাগলকে দেখেছে। কিন্তু মনা পাগলকে কেউ মানে দিনের বেলা কেউ দেখে না, এবং চেষ্টা করে রাতের বেলা দেখা যায় না। ও যাকে দেখা দেয় সেই শুধু দেখে। মজার বিষয় আসলে ভাই, যে ওই যারা মারা গেল এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার সাথে জড়িত, কাজের সাথে জড়িত। তার মানে এই অন্যায় কাজটা করেছিল তারাই একে একে মারা যাচ্ছে। মারা যাচ্ছে ইটের ভাটার ইসের সাথে জড়িত আর কি। কোন গ্রামের নিরীহ লোক মনা পাগলকে দেখেনি কখনো। ঘটনা এখানেই শেষ না, ঘটনা এখানেই শেষ না। ইটের ভাটার মালিক উনি একজন খুব ভালো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে পরামর্শ করলেন যে এই যে সমস্যাটা, এটা কি করা যায়। তো উনি পরামর্শ দিলেন যে তোমাদেরকে যেই ব্যক্তি পরামর্শ দিয়েছিল এই মানুষকে হত্যা করার, যে তার মাধ্যম দিয়ে এই সমস্যাটার সমাধান হতে পারে, এবং উনি অচিরেই মারা যাবে। উনি যখন মারা যাবে তখন তোমরা একবার একটা লাশ নিয়ে এসেছিলে কবর থেকে, মৃত ব্যক্তির লাশ, ওটা আবার কবর মানে ইটের ভাটায় পুড়িয়েছিলে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে ওই লোকটার লাশটা রেখে এসো, যেই তান্ত্রিক এই পরামর্শ দিয়েছিল, তাহলে এই সমস্যা সলভ হবে। এবং সত্যি ওই যে তান্ত্রিক মানে সেও একসময় মনা পাগলকে দেখে, এবং দেখার পরে সেও বলেছিল যে আমি মনা পাগলকে দেখেছি। এবং উনি মানে দেখার পরে উনি যেই রাত্রে দেখেছিল তার পরের দিনই মানে
অন্যদের তো মানে ওই ডিজিজটা হতে 3-4 দিন সময় লেগেছে। পরের দিন সকালবেলায় ওনার শরীরের অবস্থা এতটা বিভৎস হয়ে গিয়েছিল যে কেউ ওনার কাছে আসার সাহস পাচ্ছিল না, মানে শরীর পুড়ে মানে এমন দেখা যাচ্ছিল আর কি। তো তান্ত্রিক যখন মারা গেল তার এটাও মানে রেখে আসা হয়। কিন্তু রাসেল ভাই, এই যে মনা পাগলকে যে পুড়িয়ে মেরেছে এটা কিন্তু গ্রামবাসী জানতো না। গ্রামবাসী জানতো না, কারণ তো খুব গোপনে করা হয়েছে। তারপরে যখন এত কিছু ঘটনা ঘটে গেল তখন ওই ইটের ভাটার মালিক উনি স্বীকার করলেন যে আসলে মনা পাগল কে কখনোই দেখা যাওয়ার এইভাবে কারণ হচ্ছে আমরা খুব কৌশলে ইটের ভাটাকে চালু রাখার জন্য মনা পাগলকে ওখানে ফেলে মেরে ফেলেছিলাম। তো এইভাবে এই কারণে লোকজন মারা যাচ্ছে। তখন যখন ওই তান্ত্রিক মারা গেল দীর্ঘদিন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আর ওই যখন জানাজানি হচ্ছিল যে ইটের ভাটায় বিভিন্ন লোক এভাবে মারা যাচ্ছে, মনা পাগলকে দেখছে, ইটের ভাটাও সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ইটের ভাটাটা একদম জনশূন্য মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো একদিন ইটের ভাটার মালিক উনি কি মনে করে নিজের ইটের ভাটার সকালবেলা হাঁটাহাঁটি করছিল আর কি। তো ইটের ভাটার ভিতরে হঠাৎ করে উনি পড়ে যান। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কোথায় গেলেন। খুঁজতে খুঁজতে ইটের ভাটার কাছে এসে তখন দেখলেন ভিতরে ওই মালিক পড়ে আছে। তো ওনার শরীরের মানে ওনার যে জামা কাপড় আছে জামা কাপড়ের কোথাও কোনো পোড়া চিহ্ন নাই, কিন্তু ওনার বডিটা একদম মনে পুড়ে কয়লা হয়ে গেছে। কিন্তু আগুন তো জ্বলছিল না, ইটের ভাটা অনেকদিন ধরে বন্ধ। তো এই যে ঘটনাটি রাসেল ভাই, এটি মানে ওই এলাকায় খুব, আপনাদের যে এলাকা সেই এলাকায় হ্যাঁ ওটা খুব প্রচলিত, সবাই জানেন নিশ্চয়ই, অনেকেই জানেন যারা হয়তো বা ওই এলাকার লোক আজকে যারা শুনছেন ফুতে ফ্রেম তারা এই বিষয়টার সাথে অনেক পরিচিত থাকতে পারেন। রাসেল ভাই, ইটের ভাটা যেটা ওইটা ছিল আসলে একটা শ্মশান, এক সময় শ্মশান ছিল। ওই শ্মশানটা দীর্ঘদিন পরিত্যক্ত শ্মশান ছিল, পড়েছিল। তো ইটের ভাটার মালিক খুব অল্প, ওইটার মালিকানাও ছিল না, তো উনি ওইখানেই মানে ইটের ভাটাটা দেন এবং ওই কারণে হয়তো আগুন জ্বলছিল না। এইটা আমার মনে হয় যে আগুন না জ্বলার পিছনে এটা একটা কারণ থাকতে পারে। আচ্ছা, তো এই ছিল রাসেল ভাই ঘটনা আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ ভালো জানেন আসলে কি ঘটনা ছিল, বাট আমরা শুনলাম সেটা, এন্ড আমার মনে হয় যে আপনাদের কাছে ভালোই লেগেছে। আর সেই সাথে আরো একবার জানিয়ে দিই যে শুনছেন সবসময় ভিডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই SMS করছেন এখানে। যাই হোক, আমরা এখন যেটা করতে পারি সেটা ঘটনা চলে যেতে পারি বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, আজকে আমরা একটা মানে কি ধরনের ঘটনা শুনবো বলেন? এটা একটা বাসা প্লাস একজন মানুষের, আমি কেন যেন বলতে চাচ্ছিলাম এটা বাসার ঘটনা শুনতে চাই। একটা বাসা এন্ড তার মানে একজন মানুষকে ঘিরে আর কি বলছি। আমি যদিও আজকে একটু অসুস্থ ছিলাম রাসেল ভাই, ব্লাড প্রেশার খুব হাই ছিল, তারপর আমি ভূত এফএম এর লোভ সামলাতে পারি এটাই। তো যাই হোক, এই ঘটনার সাথে আমার নিজের কিছু সম্পৃক্ততা আছে, এবং বাট আমি মানে যে কারণে আর কি ইদানিং অনেকেই হয়তো আমাকে ফেসবুকে নক করেন, বলেন যে তাদের বাসা বা সামথিং সম্বন্ধে আমি যেতে পারি না। আমি সরি, কারণ এই ঘটনার পর থেকে আমি কিছুটা এমনিও আর কি এগুলো এড়িয়ে চলছি, কারণ আমি সমস্যা ফেস করছি এটাতে। ঠিক আছে, তো ধানমন্ডির একটা বাসার এক্সাক্ট লোকেশন বললাম না, প্লাস মানুষটারও এক্সাক্ট নাম বলবো না, ঠিক আছে জি। তো ও আমাকে এরকম বারবার নক করতো যে ভাইয়া আমরা এখানে অ্যাপার্টমেন্ট কিনেছি, এরপর থেকে এখানে কিছু সমস্যা হয়, তো আপনি চাইলে একদিন চেক করতে পারেন। তো তার এই মেল পেয়ে আমি অনেকদিন সময় পাইনি, লাস্ট একদিন ওর সাথে দেখা করলাম। দেখা করে ওর বাসার সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি। তো ফার্স্ট যে ঘটনাটা ও বললো যে ওরা যে বাসাটা উঠেছে, এই বাসাটা আগে একটা দোতলা বাসা ছিল, বেশ পুরনো, প্রায় আপনার 10 কাঠার উপরে বাসা, এবং আশেপাশে বেশ জায়গা ছিল, একটু লনের মতো ছিল, এবং বাসাটা কিনেছিল যার কাছ থেকে সেই লোকটা তারা পুরো সপরিবারে বিদেশ চলে গেছে। এবং ওই বাসাটাতে এক সময় মানে একটা মানে পাগল টাইপের মেয়ে থাকতো আর কি, তার একটু মাথায় সমস্যা ছিল আর কি, ওই যে বাড়িওয়ালা ছিল তার একটা সমস্যা ছিল আর কি তার মেয়ের। তো যাই হোক, সেটা সে পরে জানে। তো ওই বাসাটা ওঠার পর যেটা হয়, তো ওরা নাকি ওখানে উঠছে আস্তে ধীরে, মানে তখন একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অলরেডি, এবং একটা ফ্লোরে ওরা থাকে, এখনো সেটা একটা অ্যাপার্টমেন্টই। তো একদিন রাতের বেলা ও ঘুমায় আছে, তো ও হঠাৎ করে ফিল করতেছে যে রুমের মধ্যে আনইউজুয়াল একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর কি।
মানে বেশ গরম, সেখানে তার কাঁথা লাগার কথা না, তার রুমে এসি চলছে না। তো সে আস্তে ধীরে আপনার কাঁথাটা টেনে, তার কাঁথার একটা ফিল হচ্ছে আর কি। এক পর্যায়ে সে চাদর গায়ের মধ্যে পেঁচায় নিছে, পেঁচায় নিয়ে শুয়ে আছে। কিন্তু তারপর সে চিন্তা করতেছে যে বাইরে তো বেশ গরম, এরকম লাগার কথা না, কেন এরকম ঠান্ডা লাগছে। তো সে বুঝতে পারছিল না। তা এক পর্যায়ে সে খেয়াল করলো যে তার যে অ্যাটাচড বাথরুম ছিল, বাথরুমের দরজাটা খোলা। আচ্ছা। এবং মানে সে জায়গাটা বেশ মানে হলো টাইপের লাগছে। তো ও মনের অজান্তে একটু মানে অস্বস্তি ফিল করা শুরু করে। এমনিও রাতের বেলা দেখা যাচ্ছে যে আমরা বাথরুম জিনিসটাকে অনেকেই মানে একটু এড়ায় চলি আর কি, জায়গাটাকে মানুষ একটু অন্যরকমই দেখে। তো সে যেহেতু একা থাকতো, তো সেই জিনিসটা নিয়ে একটু মানে টেন্স মানে ফিল করে যে জায়গাটা এরকম কেন, বাথরুমটা তো আমি মনে করছিলাম যে আমি দরজা টেনে দিচ্ছিলাম, রাইট, এরকম কিছু। তো যাই হোক, তো সে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ওঠে, ঘুম থেকে উঠে সে ঘরের মধ্যে হালকা আলো আসছিল জানলা দিয়ে। তো সে আর কোনো লাইট জ্বালানোর বদল করে না। তো সে সরাসরি বাথরুমের গেটে যায়, যে সুইচ টিপে দেখে বাথরুমে আলো জ্বলছে না। তখন সে কি করে, হাতড়ে তার পাশ থেকে তার মোবাইল ফোনটা ছিল, সে মোবাইল ফোনটা নেয়, মোবাইল ফোনটা থেকে লাইটটা মানে জাস্ট ফ্ল্যাশ লাইট অন করতে পারে না, জাস্ট লাইটের আলোটা ফেলে। তো ফেলে যেটা সে দেখে রাসেল ভাই, সেটা সে মানে খুব স্টার্ন হয়ে যায়। কারণ সেই বাথরুমে সেই লাইক কমোডের পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল। মেয়েটা দাঁড়ায় আছে, চুল টুল মানে এক পাশে ফেলানো, এবং সে দেখতে পায় যে ওই মেয়েটা তার মুখটা ঠিক কমোডের মধ্যে ঢুকায় ফেলে। ঠিক আছে, কমোডের মধ্যে ঢুকায় ফেলে, এবং মানে লাইক উইদিন মিলি সেকেন্ড সে আর কিছু দেখতে পায় না। তো এটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়, চিৎকার করে ওঠে বাসার মধ্যে। আচ্ছা। তো চিৎকার করে উঠেও ওর ওই চিৎকার শুনে কেউ কিন্তু বাসায় আসেনি। ফর সাম রিজন রাত হয়ে গেছিল, বা মোস্ট প্রবাবলি বাসার অন্য রুমগুলো এতটা দূরে ছিল, কেউ হয়তো খেয়াল করেনি। তো সে এক সময় ধাতস্থ হয়ে ফিরে আসে, এসে বাথরুমের দরজাটা লাগায় ঘুমায় পড়ে। তো এরপর থেকে ওইখানে সে সমস্যা ফিল করতে থাকে। ফিল গুলো হচ্ছে এরকম রাসেল ভাই, যে ওর রুমে নক হতো, মানে ও গেট লাগায় রাখলে ওর রুমের মধ্যে মনে হয় ঠক 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 করে কেউ নক করতেছে। আচ্ছা। এবং সেই নক গুলো শুনলে ও আবার জিজ্ঞেস করতো কে, সে জিজ্ঞেস করতো তার মার নাম ধরে, আম্মু, মানে কোনো রেসপন্স আসতো না। তো সে এরকম করে দু একদিন দাঁড়ায় যে খেয়াল করছে যে দরজার পাশে কি আর শব্দ পায় কিনা, দেখার কোনো শব্দ পায় না। তো এক পর্যায়ে ওর বাপ মার কাছে শেয়ার করে, ওর মার কাছে শেয়ার করে ফার্স্টে। তো ওর মা ওকে বলে দোয়া টোয়া পড়ে ঘুমাবি। কিন্তু এখন আসলে আছে একটা জেনারেশনে দেখবেন যে এই জিনিসগুলোর প্র্যাকটিস অনেকটাই কমে গেছে আসলে। রাইট, ঠিক আছে, রাত্রেবেলা গান টান শুনতো, সে ওইটা খেয়াল করতো না। তো যাই হোক, কিন্তু সে ভয় পাওয়া শুরু করে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এনিওয়ে সামহাউ সে অনেকের কাছে এরকম কথাবার্তা শুনে, এবং সে আমাকে বেশ নক করে মাঝে মাঝে। তো একদিন সে আমাকে যখন নিজে দেখা করলে ঘটনাগুলো বললো, তো আমি খুব একটা কিউরিয়াসিটি ফিল করি নাই, কারণ আমার কাছে জিনিসগুলো খুব সিলি মনে হতো রাসেল ভাই। তো ওর একটা রিকোয়েস্টে আমি একদিন ওর বাসায় যাই, বাসায় যে মানে আমি দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি। আচ্ছা, ঠিক আছে, এবং আমি সভাপতি আর কাউকে ওখানে যেতে বলিনি, কারণ আমি এটা জিনিস আলটিমেটলি ফাইন্ড আউট করছি যে একসাথে 3-4 জন মিলে যে কখনো কোনো কিছু করা যায় না, দেখা পাওয়া যায় না। রাইট রাইট। তো আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা কাজ করবা, তুমি তোমার বাসায় তোমার রুমটাকে আমাকে থাকতে দিবা আজকে, আর তুমি হ্যাঁ, আমি বললাম যে আমি এখানে থাকবো, তুমি অন্য কোথাও থাকো, এন্ড জাস্ট আমাকে তুমি কফি বানায় দিয়ে যাও, আমি থাকবো আর কি। আচ্ছা। এনিওয়েজ, আমি ওর রুমের মধ্যে থাকলাম, এরকম রাত হলো। একসময় আমি মোবাইলে গান শুনতেছিলাম, ফেসবুকের রিপ্লাই দিচ্ছিলাম, এটসেট্রা এটসেট্রা। তো এরকম সময় আমি এরকম কিছুই পাইনি। বাট যেটা হলো যে আমি যখন রাতের বেলা বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পর ঠিক বাথরুমের ওই পাশে গেটে নক করলো কি জানি। আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু মানে প্রিপেয়ার ছিলাম যে কোনো একটা নক টক কিছু একটা হবে এখানে, এবং আমি রাইট অ্যাওয়ে জাস্ট উঠে টপ করে দরজাটা খুলে ফেলছি উইদিন এ মিলি সেকেন্ড। আচ্ছা। কিন্তু রাসেল ভাই সবচেয়ে মানে ব্যাপারটা যে গুজবাম দেওয়ার মতো যে ব্যাপারটা, ওই পাশে কেউ নাই। আচ্ছা, ঠিক আছে, সে কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। এবং আমি হেঁটে গেলাম, হেঁটে যেয়ে দেখলাম ওই রুমের যে দরজা সেটাও লক করা। মানে ইটস নাথিং লাইক দ্যাট যে ও আমাকে ইন্টেনশনালি ভয় দেখানোর জন্য, সেরকম কিছু না। গেটটা লক করা, এবং গেট লকটা কিন্তু বোল্ট লক না, শুধু এটা একটা ছিটকানি ছিল, আমি ছিটকানিটা আটকাই দিয়েছিলাম। আচ্ছা, আমার মাথায় সবসময় এখন এরকম কাজ করে যে আমাকে অনেকে ভয় দেখাতে যাবে বা আমাকে কনফিউজ করার জন্য, সে কারণে ছিটকানি আটকাই দিছি। এবং ওই রুমের মধ্যে কোনো ট্র্যাপ ডোরও নাই রাসেল ভাই, যে কেউ একজন ঢুকে এই কাজটা করবে। তো আমার কিন্তু সাথে সাথে একটা গুজবাম্প হচ্ছে,
গুজবাম্প হওয়ার পরে আমি কি করলাম, আস্তে করে বাথরুম থেকে বেরোলাম, বেরোয় যে আমি আস্তে করে ওর বিছানায় বসলাম, বসে কফি ছিল, ঠান্ডা হয়ে গেছে, কফিটা খেলাম, খেয়ে অনেকক্ষণ চিন্তা করলাম যে কাহিনীটা কি। একবার চিন্তা করলাম যে একটা স্ট্যাটাস দিব, তখন চিন্তা করলাম যে এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে যায়, সেটা না করে আমি চুপচাপ বসে থাকলাম। বসে থেকে এক সময় তো মানে ঝিমানি চলে আসে রাতের বেলা, এবং আমার ছিল ওর সাথে আমি যোগাযোগ করবো না। আমি কি করলাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রুমে লাইট বন্ধ করে দিছি, এন্ড লাইক শোয়ার 15 মিনিটস এর মাথায় ওই রুমের যে মেন দরজাটা, ওইটাতে আবার ধমধম করে নক হচ্ছে। ইটস লাইক সামবডি লাইক হ্যামারিং, কিল মারার মতো ধপ 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 করে কিল মারতেছে। এবং আমি লাফ দিয়ে উঠলাম, উঠে আস্তে আস্তে গেছি গেট পর্যন্ত, শব্দ না, যেমন আমার পায়ে সক্স পরা ছিল, শব্দ হবে না, এবং তখনও কিল হচ্ছে। আমি ওই রুমের দরজাটাও খুলছি, অ্যানাদার গুজবাম্প, রাসেল ভাই ওখানে কেউ নাই। পুরা ওখান থেকে খোলার পর ওদের এই ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, নো বাড়ি, কোনো মানুষের চিহ্ন নাই, এবং ইটস ভেরি শকিং একটা জিনিস, ঠিক আছে। এবং আমি তখন দোয়া পড়লাম, দোয়া পড়ে গেটটা আটকাই দিলাম, এবং আমি রাতের বেলা ওর বিছানার মধ্যে আটশোয়া হয়ে থাকলাম। আমি হালকা করে আমার মোবাইলে লাইট জ্বালায় বই পড়তেছি, এবং আমি রাতের বেলা ওর যে বাথরুমের দরজা, এটাতে টক 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 করে টোকা শুনছি, ঠিক আছে। এবং শেষ রাতের দিকে নোবডি ওয়াজ দেয়ার, এবং শেষ রাতের দিকে আমার একটু ঘুমের মতো আসছিল, তন্ডার মতো, এবং রাইট এট দ্যাট পয়েন্ট আমার, আপনি কি আসলে ঘুমাতে চাচ্ছিলেন ওই সময়? না, আমি ঘুমাতে চাচ্ছিলাম না, কিন্তু আমার তন্ডা চলে আসছে শেষ রাতের দিকে। এবং জিনিস যেটা হয়েছে, শেষ রাতের দিকে আমি তন্ডা চলে আসছে, তখন আমি লাইক অলমোস্ট আই ফেল ইন স্লিপ, এবং আমার মনে হলো যে কোনো একটা মানুষ, ইটস লাইক ক্রিপলড, মানে হাত পা আঁকা বাঁকা এরকম কোন একটা ক্রিপলড মানুষ এসে হঠাৎ করে আমার গায়ের উপর ঝাঁপায় পড়লো, হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং আমি কিন্তু মানে একটু সবার সুবিধা, ক্রিপল ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় দেখেছেন, যেমন পা দুটো এরকম বাঁকানো, মানে দুই দিকে, যেমন মানুষের অনেকে দেখা গেছে ছোটকালে হলে হয়, দেখবেন আপনার ওই যে অসুখ হলে, পোলিও হলে পা বাঁকায় যায়, জাস্ট লাইক সেরকম বাঁকানো, হাতগুলো সেরকম বাঁকানো, এবং মুখের মধ্যে ধরেন, আমি আরো সহজ করে বলে দিই সবার বোঝার জন্য, যে একটু উল্টানো টাইপের, রাইট, জাস্ট লাইক দ্যাট, এরকম কিছু একটা ঝাঁপায় পড়লো আমার উপরে, হ্যাঁ, ঠিক আছে। এবং আমি কিন্তু ওই অবস্থায় জাস্ট যখন ঝাঁপায় পড়ছে, আমি প্রায় আই জাস্ট ওয়েন্ট ব্যাক আপ, মানে আমার যে ঘুমটা যে ভেঙে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট, বাট আমি সাথে সাথে স্টিফ, নড়তে পারতেছি না, এবং আমি দোয়া পড়ার চেষ্টা করতেছি, দোয়া পড়তে পারতেছি না। এবং আমার সাথে কিন্তু সবসময় একটা, মানে আই হ্যাভ এ রিং, এন্ড ওইটার মধ্যে কয়েক রকমের মেটাল মিশানো আছে, এন্ড সেই আংটিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে কিছু কিছু জিন আছে যারা কিছু কিছু মেটাল দ্বারা অ্যালার্জিক থাকে, এন্ড আনফরচুনেটলি আমার হাতে আংটিটা ছিল না। আচ্ছা, এখন আমার হাতে আছে, আংটিটা কিন্তু ছিল না আমার হাতে ওই দিন আমি ব্যাংকে সাইন করার সময় খুলে রাখছিলাম আংটিটা, এন্ড আমি আংটিটা নিতে পারিনি সাথে, মানে হোয়াট এ কোইন্সিডেন্স। এবং খুবই এবং আমি অনেক কষ্টে লাস্টে দোয়া পড়তে পারছি, এন্ড জাস্ট লাইক আমি যখন দোয়াটা পড়তে পারছি, তখন এটা ছেড়ে চলে গেছে, মানে ইটস লাইক ইটস গন। অনেকে এটাকে বোবায় ধরা বলে, হ্যাঁ, অনেকে স্লিপ প্যারালিসিস বলে, বাট আমি নিজে কয়েকবার শিকার হওয়ার পরে, আপনি ওই যে মানুষটাকে দেখলেন, হ্যাঁ, এটা ইট হ্যাজ এ স্টোরি। আমি পরবর্তীতে এটা শুনেছি ওদের কাছে। আমি ওই ছেলেকে বলছি যে তোমার বাসায় কিছু আছে অ্যাপার্টমেন্টে, তোমরা যেটা করো যে কোনো ভালো হুজুর এটা বন্ধ করো বাসাটাকে। এন্ড রাসেল ভাই এর পরে কিন্তু আমাকে পার্সোনালি আমার বাসায় পর্যন্ত অ্যাটাক হয়েছে এরকম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা আসলে কেন এরকম হয়েছে, সেটা কি কোনো পাওয়া গেছে? এটার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারি এখন, ওই যে বাসাটা ছিল সেখানে পিছনে স্টোরি ছিল যে সেই বাসাতে মানে কিছু প্রবলেম ছিল, একটা মানুষ বাস করতো, একটা মেয়ে ছিল, তার সমস্যা ছিল, সে পাগলামি করতো, সে কি কিছু তার কিছু সমস্যা ছিল। সে ক্রিপল ঠিক না, বাট সে অ্যাক্ট করতো বা প্রিটেন্ড করতো যে ক্রিপলড। ও মাই গুডনেস, এটা তো আরো মানে সাইকিক পেশেন্ট, সাইকিক পেশেন্ট ছিল, তাকে ডাক্তার দেখাতো, তারা তারপরে আমেরিকাতে চলে গেছে সবাই মাইগ্রেট করে, ওই বাড়িও তারা বিক্রি করে গেছে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে ওই বাসাতে কোন মানে ও যে প্রিটেন্ড করতো, যে প্রিটেন্ড করতো, ওর প্রসেস ছিল কোন জিন দ্বারা। আচ্ছা, এবং সেই জিনটা মানে ইটস অ্যান এল্ডার জিন, সামহাউ ইট হ্যাজ আই মিন ভেরি ভেরি হাই পাওয়ার অফ পজেসিং পিপল। এবং যাদের জিনদের একটা ব্যাপার আছে, যাদের আত্মা আপনার শক্ত, যারা আপনার বিশ্বাসী খুব বেশি, তাদেরকে তারা সবসময় অফ গার্ড পায় না,
অফ গার্ড পেলেই তারা সেই সুযোগটা নেয় মানুষের। আচ্ছা। এবং ওই মেয়েটাকে সম্ভবত কোনো না কোনো ভাবে কোনো এক সময় অফ গার্ড পেয়ে তাকে পজেস করেছিল এবং সেটাকে সে ছেড়ে যায় নাই বা তার সাথে ছায়াটা রয়ে গেছে। এবং আমি ওই ছেলেকেও বলছি যে তোমরা অবশ্যই বাসাটাকে বন্ধ করো, তোমরা যদি অ্যাপার্টমেন্ট রাখতে চাও, তোমার থাকতে চাও ওই বাসায়, সো ইউ ডু দ্যাট, আদারওয়াইজ ইউ গোনা হ্যাভ প্রবলেম। এবং আমি বাসাতেও এরকম অ্যাটাক হয়েছি, আমি ঘুমের মধ্যে অ্যাটাক হয়েছি, আমাকে তোলা হয়েছে এবং দোয়া পড়েও তুলছি। এবং এরপর থেকে আমি বাসার থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, আমার মাও বলেছে যে ডোন্ট গো টু সাচ প্লেসেস কজ ইউ আর নট অ্যাকচুয়ালি হুজুর। আমি একজন হুজুর না, ঠিক আছে, যে নাকি সবসময় অফ গার্ড থাকে না। একজন যে ধরনের মানুষ সে কিন্তু সবসময় আপনার মানে পরিচ্ছন্ন ভাবে থাকে। আপনি হচ্ছে মানে ওই রিংটা নিতেও রিংটা আমি আপনি এবং মানে ওইটা বাসা থেকে বের হওয়ার সময় তো নেওয়া ছিল। ওই দিন যেটা হয়েছে, আমি ব্যাংকে গিয়েছিলাম একটা সাইন, এমন না যেটা আপনি মাঝে মাঝে পয়েন্ট, মানে এটা আমার সবসময় হাতে থাকে। আমি যখন সাইন করেছিলাম আমার হাতে তখন এটা একটু অস্বস্তি লাগছিল, আমি খুলে রেখেছিলাম। এবং আশ্চর্যের ব্যাপার আসলে আমার কেন জানি মনে হচ্ছে কি আপনি ওখানে যাবেন, এই ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করবেন, সেই জন্যই আপনি ব্যাংকে কেন জানেন। মোস্ট প্রবাবলি সাম অফ দ্য থিংস হ্যাপেন্স লাইক দিস, কারণ আংটিটা আমি কখনোই হারাই সেটাই। এবং মজার ব্যাপার হচ্ছে আংটিটা কিন্তু আমি ফেরত পেয়েছি। মানুষ কিন্তু একটা আংটি, এটার মধ্যে আপনার অ্যাকোরা সাফায়ার পাথর আছে, সো দিস ইজ এন এক্সপেন্সিভ রিং। আমি কিন্তু ব্যাংকে ফোন করেছি, ব্যাংকের ভদ্র মহিলা আমাকে আংটিটা ফেরত দিয়েছে, সে বলেছে আংটি পাওয়া গেছে। এটা কিন্তু হয় না, ঠিক আছে। সো থিংস হ্যাপেন লাইক দ্যাট। রাইট রাইট। হয়তো ওই সময়ের জন্য হয়তো এটা আপনার সঙ্গে থাকবে না, এটাই ছিল নিয়তি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট আ বিউটিফুল স্টোরি, হোয়াট আ বিউটিফুল স্টোরি। সো আমরা চলে যাই একটা বলছেন আরো অনেকে, সো আমরা একটা ছোট্ট স্টোরি শুনে আসি। ওকে রাসেল ভাই, এই স্টোরিটা হচ্ছে আমার এক স্টুডেন্টের, ওর নামটা বলবো না, নামটা ধরেন আমি ছদ্মনাম বললাম, আকাশ সাপোজ। তো ও ওই সময়টা 2007 দিকে হবে, 7-8 এরকম সময় থাকতো হচ্ছে আপনার এই ধানমন্ডি 15 নম্বরে একটা হোস্টেলে আর কি। পুরোনো বিল্ডিং, খুব পুরোনো বিল্ডিং, সেখানে নাকি আশপাশ দিয়ে ট্রাক গেলে বিল্ডিং কাঁপতো, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো ও নর্মালি এর আগে কোন রকম প্যারানর্মাল সমস্যা বা এই ধরনের কোন সমস্যা ওর মধ্যে ছিল না। ও যখন ওই বিল্ডিংটাতে যায়, ওখানে ওঠে, তো ওঠার পরে ওখানে ও রাতের বেলা ঘুমাতো, ছাদে উঠতো, সিগারেট খেত, মানে ইয়াং ছেলে পেলেদের যে অভ্যাসটা আর কি। হ্যাঁ, বারান্দায় বসে চা খেত, নিচে চলে আসতো। তো ওই বিল্ডিং এর দারোয়ান ছিল। আচ্ছা, দারোয়ান ওকে বলতো আর কি যে ভাইয়া একটা কথা বলি, আপনারা তো জোয়ান ছেলে পেলে, কথা শুনেন না, ছাদে উঠেন না, ছাদে এরকম রাত্রে উঠেন না। কেন, ছাদে উঠলে কি হয়েছে? বলে উঠেন না, ছাদটা ভালো না। তো ঠিক আছে, তো কথা ও দারোয়ান বলছে, ও শুনে নাই, জিনিসটা ইগনোর করছে। তো ছাদে ঠিক মতোই যেত, বাসায় আসতো। তো কিছুদিন পর ও একটা জিনিস টের পায় যে ওর কেমন জানি বুকের মধ্যে ব্যথা করে কিছুটা। আচ্ছা, মানে হি ফেল লাইক এ চেস্ট পেইন। তো মনে করে এটা হয়তো সিগারেট বেশি খায় বা কোনো কারণে এসে, মানে ওই কার্ডিয়াক কোনো ব্যাপার স্যাপার। তো রুমের মধ্যে জিনিসটা ইগনোর করে থাকে। তো ওই যে দারোয়ান যে আছে, দারোয়ানটাকে এক সময় বলে যে চাচা আমার বুকে ব্যথা, সিগারেট জিজ্ঞেস করে যে সিগারেট খাবেন না, আইনা দিমু, বলে যে না আমার বুকে ব্যথা, ভয় পেয়েছে। তো বলতেছে, দারোয়ান তাকে বলতেছে যে আপনার একটা কথা বলি, আপনি তো কিছু শুনেন না, আমরা তো মুরব্বী মানুষ, এই যে আপনি যে মানে ঘুমান, আপনি কি শার্ট খুলে ঘুমান? বলে কেন শার্ট খুলে ঘুমানো, শার্ট পরে ঘুমানোর মধ্যে সমস্যা কি? এমন তো না, ফ্যানের বাতাস লাগের জন্য। বলে না, কিছু ব্যাপার আছে, এটা মুরব্বীরা বলে, এটা শুনেন, শার্ট খুলে ঘুমাইতে না করে। শার্ট খুলে যদি কেউ ঘুমায়, খারাপ জিনিস বুকের দিকে নজর দেয়, এরকম কথা বলে। তো বলা পর ওর কাছে জিনিসটা সিলি লাগে, ঠিক আছে, ও মনে করে যে এটা একটা কি, ও হাসাহাসি করে জিনিসটা উড়ায় দেয়। সো হোয়াট হ্যাপেন, ও কথাটা শোনার পরে ওখানে থাকে। তো একদিন ছাদের মধ্যে বসে আছে, ছাদের মধ্যে বসে বসে আপনার ওই সিগারেট খাচ্ছে, এই করতেছে। তো ওর কাছে মনে হলো যে কিছু একটা ওর পিছন থেকে আসছে, পিছন থেকে এসে ওর গায়ে ঘাড়ের মধ্যে হাত বুলাচ্ছে আর কি। তো স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ফট করে তাকায় দেখে কিছুই নাই। তো ওখানে ওই মানে ছাদের মধ্যে যখন আনইজি ফিল করো, চলে আসে, এসে আপনার নিজের বিছানার মধ্যে বসে রাতের বেলা ঘুমায়। তো ঘুমের মধ্যে একদিন তার ঘুম ভেঙে গেছে আর কি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও দেখে যে ওই যে ওদের ওখানে জানলা ছিল, পুরানো জানালা, ওই জানালার মধ্যে কিছু একটা বসে আছে, পা দুটো ঝুলানো, বেশ লম্বা পা, জানলা থেকে বেশ নিচে চলে আসছে, তাকায় আছে এবং ওর দিকে তাকায় আছে মনে হচ্ছে। জিনিসটা চোখটা যদিও বোঝা যাচ্ছে না, ওর দিকে তাকায় আছে এক দৃষ্টিতে।
তো জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চুপচাপ মানে কোনো সাউন্ড করে না, চুপচাপ শুয়ে থাকে। এরপর থেকে ও শার্ট পরা শুরু করে, ওখানে শার্ট পরে ঘুমায়। বাট ওর বাড়িতেও যখন যায় ছুটিতে, বাড়িতে যাওয়ার পর ওই সেম জিনিসটাই সে দেখে যে বাড়ির ওর মানে রুমের ভিতরে এরকম কিছু একটা আছে। তো ওর মাকে ঘটনাটা বলে যে আম্মা এরকম এরকম কাহিনী, আমি তো এরকম দেখছি, এরকম শুনছি এসে। তো ওর মা তখন জিনিসটা শোনার পর ওখানে ওনাদের ওখানে যে হুজুর আছে একজন, তার সাথে কথা বলে। তো বলার পরে হুজুর বলে যে আপনার ছেলে তো আসলে এমন কোথাও গেছে যেখানে থাকে, যে জায়গাটা খারাপ জিনিসপত্র আছে, এই জিনিসটা তার উপর কোনো একটা নজর করছে। আচ্ছা। আর এই কথা সত্য যে যেগুলা খারাপ জিনিস এরা মানুষের ভিতরে জীবনী শক্তি খেয়ে ফেলে, এদের ভিতরের মধ্যে এই জিনিসটা আছে। তো যাই হোক, ওকে আপনার এরপর অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট গুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল। যেমন ওকে বলা হয় যে গ্রামের 3 রাস্তার মোড়ে গায়ের মধ্যে হলুদ, কাঁচা হলুদ মাখায় নিয়ে যায়, নিয়ে যে ওখানে গোসল করতে যায়। তো সে গোসল করতে চায় না, এরকম 2 দিন 3 দিন মানে বেশ প্রবলেমেটিক ভাবে ওর জিনিসগুলা মানে আপনার করে, মানে প্রবলেমেটিক ভাবে জিনিসগুলো ওর মানে সলভ হওয়ার পথে যায়, কিন্তু বাট ইটস আ লট অফ প্রবলেম হি হ্যাজ টু গো থ্রু। তো ফাইনালি ও যখন নাকি ও আমার কাছে আসে, মানে আমার এখানে পড়তো আর কি, তো তখন ও বলে যে স্যার আমি এখনো অনেক কিছু ফিল করি যে এরকম আপনার আমার আশপাশ দিয়ে কিছু একটা থাকে, এবং আমি কখনোই মানে আপনার জামা খুলে থাকতে পারি না। আমি যদি খালি গায়ে ঘুমাই, সামথিং লাইক স্টেয়ার অ্যাট মি অর সামথিং লাইক দ্যাট। এবং আমি দিনে দিনে শুকায় গেছি। শুকায় যেতে যেতে ও আসলেও মানে লিক এন্ড মানে স্কিন এন্ড বোন ছিল, সে লিকে আচ্ছা বলতে, এবং হাতের মধ্যে তাবিজ পলা ছিল কতগুলা। এগুলোর মেডিকেল গ্রাউন্ডেও সে কোনো চিকিৎসা পায়নি। আচ্ছা, মানে হি ওয়েন্ট থ্রু সো মেনি ডক্টরস, ডাক্তার তাকে অনেক রকম ওষুধ দিছে করার জন্য, এমনকি আপনি কবিরাজি চিকিৎসাও নিছে। তার মেটাবলিজমটাও যে এমন খুব বেশি তা না, সে কোনো কিছু খেয়েই করতে পারে না। আচ্ছা, সো এই প্রবলেম গুলো আছে। এবং এটা মানে এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই রাসেল ভাই, যে এই যে খারাপ জিনিস যেগুলা, সেগুলোর মধ্যে কিন্তু আসলেও কিছু জিনিস আছে যেটা আপনার জীবনী শক্তি খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা বলতে পারেন আমরা চলে যাচ্ছি ফারনানের কাছে, একটা ঘটনা শুনবো এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর আসলে আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা আসলে মিরপুর 13 নম্বরের একটা হসপিটালের ঘটনা। এই হসপিটাল সাথে রিলেটেড, এই হসপিটালের সাথে রিলেটেড আমার অনেক ফ্রেন্ড ছিল, যাদের কাছে আমি এই ঘটনাগুলো শুনেছি এই হসপিটাল সম্পর্কিত। এবং সৌভাগ্যক্রমে একবার এই হসপিটালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি নিজেও সেই হসপিটালে যাই এবং যে ঘটনাগুলো আমি ওদের কাছ থেকে আগে শুনি, তো সেগুলা কিছু কিছু ওখান থেকে চেষ্টা করি কালেক্ট করার, কিন্তু সেটা করা যায়নি আসলে, কেননা প্রত্যেকটা জায়গারই একটা গোপনীয়তা থাকে। তো আমি আমাদের ফ্রেন্ড যারা ওই হসপিটালের 4 তলায় যারা হোস্টেলে থাকতো, তো এদের কাছ থেকে যে টুকটাক যে ঘটনাগুলো শুনেছি, সেই ঘটনাটা আজকে শেয়ার করব। তো ওই হসপিটালটা হচ্ছে মিরপুর 13 নম্বরে। আমি এক্স্যাক্টলি লোকেশনটা জাস্ট বললাম, মিরপুর 13 নম্বর, আর কিছুই বলছি না। আর এই হসপিটাল হচ্ছে প্রায় 10 বছর আগে এই হসপিটালটাকে এখানে কনস্ট্রাকশন করা হয়। এর আগে ছিল এখানে জাস্ট একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল ওই সময়টাতে। এবং পরে এই জায়গার যে মালিক, এখানে সে চিন্তা করলেন যে এখানে একটা হসপিটাল সে দিবে, এবং তার কথা অনুযায়ী সে একটা হসপিটাল সেখানে প্রতিষ্ঠা করে। এবং হসপিটাল যখন কনস্ট্রাকশন কাজ শুরু করা হয়, তখন যথাযথভাবে যে ফাউন্ডেশনের কাজটি করা হয়, তখন মাটি অনেক গভীর পর্যন্ত সেখানে ফাউন্ডেশন দেওয়ার জন্য খোঁড়া হয়। এবং তারা যখন ওখানে মাটি খোঁড়ে, ওখান থেকে বেশ কিছু মানুষের মাথার খুলি এবং হাড়গোড়ের মতো বেশ কিছু তারা পায় যখন তারা ফাউন্ডেশনের কাজ করে। এই ঘটনাগুলো আসলে আমি আমাদের ফ্রেন্ড যারা ওই 4 তলায় হোস্টেলে থাকতো, ওদের কাছ থেকে মোটামুটি শুনেছি। আর এরকম অনেক কিছুই মাথার খুলি, তারপর মানুষের হাড়গোড় এগুলো পায়। এবং ওই জিনিসগুলো দেখে এমন মনে হবে যে হয়তো বা অনেক আগে এখানে অনেকগুলো মানুষকে একসাথে দাফন করে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। পরে তারা ওই জিনিসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ওখানে ফাউন্ডেশন দিয়ে ওখানে যথাযথভাবে কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করে একটা হসপিটাল প্রতিষ্ঠা করে। এবং বর্তমানে এটি 4 তলা একটি ভবন। এবং আমি যখন যাই তখন ঠিক এরকমই ছিল, যেভাবে আমি ওদের কাছ থেকে শুনেছি। তো এই 10 বছরে এই হসপিটালটা এখন ভালো একটা অবস্থায়। এবং এখানে যেটা
হয়েছিল যে 4 তলায় একটা হোস্টেল ছিল, যারা মেডিকেল স্টুডেন্ট ছিল, এখানে যারা পড়াশোনা করতে ওদের হোস্টেল ছিল। পরে বেশ কিছু এই ধরনের আধিভৌতিক বিষয়গুলোর উপর ভর করে এখানে তারা যেটা করে যে হোস্টেলটাকে বন্ধ করে দেয় এক সময়। কিন্তু বর্তমানে এখন আর এখানে হোস্টেল নেই। তো রিসেন্টলি যে ঘটনাগুলো আমার কাছে এসেছে সেগুলো হচ্ছে, যেমন এই হসপিটালের একটা কমন একটা ঘটনা রয়েছে, যখন কোনো নতুন স্টাফ অথবা নতুন কোনো ডক্টর এখানে কাজ করতে আসেন, হয়তোবা দেখা যায় যে তারা অনেক সময় রাত্রে নাইট ডিউটি দেন। তার এই জায়গাটাতে যে এই হসপিটালটাতে যেটা হয় যে খুব একটা পেশেন্ট ওই সময় অনেক সময় থাকে না। ম্যাক্সিমাম দেখা যায় যে আশেপাশে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের যখন শ্বাসকষ্ট হয় তারা এখানে এই চিকিৎসার জন্য এখানে আসেন। তারা মেডিসিন যে বিভাগটা 3 তলায়, এবং যেটা ম্যাক্সিমাম হচ্ছে মহিলাদের ডেলিভারির যে বিষয়টা, এখানে এই 2টা কাজই পেশেন্ট সবচেয়ে বেশি আসে। তো এখানে যেটা হয় যে যখন কোনো নতুন ডক্টর অথবা নতুন কোনো স্টাফ যখন রাত্রে নাইট ডিউটি দেন, তো তাদের সবারই একটা নতুন একটা কমন একটা মিথ ছিল যে হয়তোবা কোনো ডক্টর অথবা যে স্টাফ যে বসে নাইট ডিউটি দিচ্ছে, একবার নাকি একটা স্টাফ নতুন আসার পরে সে নাকি রাত্রে বসে নাইট ডিউটি দিচ্ছিল, এবং হঠাৎ করে যেটা হয় যে পেশেন্ট কম থাকার কারণে স্টাফটা যেটা করে যে রাত্রে ডিউটি দেওয়ার পাশাপাশি সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে। এবং সেদিন পেশেন্টও খুব কম ছিল, এবং যেটা হয় যে আশেপাশে যে মানে করিডোরে যে কর্তব্যরত যে ডক্টর ছিলেন সেখানে একজন বসা ছিলেন, যে সেও ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে রাত্র 1টা, 1:30, 2টা এরকম একটা সময় যেটা হয় যে হঠাৎ করে মানে তার ঘুমটা ভেঙে যায়, এবং তার ঘুমটা ভাঙে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যদি হঠাৎ কেউ আমাদেরকে জাগিয়ে তোলে, যেরকম একটা ফিলিংস, ঠিক সেইভাবে তার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভাঙার পরে সে দেখে যে তার সামনে একজন বৃদ্ধ একজন মহিলা, যে কিনা প্রচুর আর্তনাদ করে কান্না করছে, এবং সে বারবার বলছে যে আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। এবং সে যখন সেই স্টাফটা বারবার বলে যে আপনি কে, কোত্থেকে আসছেন, আর এত রাতে তো এভাবে এন্ট্রিও দেওয়া যায় না, তখন সে বারবারই একটা কথা বলে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। তো এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মহিলাটা যেটা করে যে 3 তলার উপরে যে দোতলার উপরে যে করিডোরটা, সেই করিডোরের দিকে যাওয়া শুরু করে। এবং ওই যে কর্তব্যরত স্টাফ যে ছিল সেও যেটা করে যে হিপনোটাইজের মতো সেই বৃদ্ধ যে আসছিল তার বরাবর পিছন পিছন যাওয়া শুরু করে। যে সেও মানে হঠাৎ করে বুঝতে পারে না যে এটা কি হলো আসলে, কেননা সে হঠাৎ করে ঘুমিয়ে গেছিল, এবং ঘুমের মধ্যে হঠাৎ করে এটা কি সে স্বপ্ন দেখছে না রিয়েলিটি, সে তখনও এটা বুঝতে পারেনি। তো যেটা করে যে সে ওই বৃদ্ধের বরাবর সে হাঁটতে থাকে, এবং আনফরচুনেটলি সেই রাত্রে 3 তলার যে করিডোরটা সেটা একেবারেই ফাঁকা ছিল, কোনো পেশেন্টও তেমন একটা ছিল না ওখানে, এবং বারান্দার যে লাইট গুলো সেটাও অফ ছিল। সে জাস্ট ওই বৃদ্ধের বরাবর হাঁটতে থাকে। সে দেখে যে বৃদ্ধটা হেঁটে হেঁটে সেই করিডোর পেয়ে যাচ্ছে, এবং বারবার অনেক জোরে আর্তনাদ করছে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। এবং সে আর্তনাদ করতে করতে একটা সময় সেই করিডোরের ঠিক বাম দিকের একটা চিকুন একটা জায়গা দিয়ে ঢুকে গেল, এবং তাকে আর দেখা যাচ্ছে না। এই ওখানকার লাইট যেটা ছিল সেটাও তখন কোন একটা কারণে নষ্ট ছিল, এবং সেই কারণে রাতের অন্ধকারে ওই স্টাফটা আর কিছুই দেখতে পারেনি। এবং সে তখন চিন্তা করলো যে ওই যে বাম দিকে যে ছোট চিপার মতো যে জায়গাটা, ওখানে তো আসলে কিছু নাই। তখন তার আস্তে আস্তে করে সেন্স ফিরে আসতে থাকে যে ওখানে তো আসলে কিছু নাই, ওখানে বৃদ্ধটা কেন গেল। তখন তার হঠাৎ করে মনে পড়লো বাম দিকের যে জায়গাটা সেটা হচ্ছে তো এই হাসপাতালের মর্গ। তখন সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সাথে সাথে সেই মর্গের দিকে আবার গেল যে আসলে বৃদ্ধটা কে ছিল এবং ওখানে কি করলো, কারণ এত রাতে তো লাশঘর তালা বন্ধ থাকে, হওয়াটা স্বাভাবিক। তো সে ওই লাশঘর বরাবর গেল, এবং দেখলো যে ঠিক ওই লাশঘরের বাইরে তালা লাগানো, লাশঘরটা লক করা, এবং ঠিক লাশঘরের ঢোকার পথেই একটা লাশ রক্তে জর্জরিত, কাফনের কাপড় পরা সাদা, কিন্তু প্রচন্ড রক্তে করা লাশটা ওখানে শুয়ে রয়েছে এরকম। তো এটা দেখার পরে সে তখন বুঝতে পারলো যে ওই বৃদ্ধ মহিলাটা আসলে কোনো হিউম্যান বিং ছিল না, হয়তো সে কোনো একটা খারাপ কিছু ছিল। তো তখন সে এক দৌড়ে সেই করিডোর বেয়ে নিচের দিকে চলে আসলো, এবং যারা যারা স্টাফ কর্তব্যরত ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে এরকম কেউ এসেছিল কিনা। তখন তারা সবাই বললো যে না, এরকম কিছু আসেনি। তো রাসেল ভাই, এটা হচ্ছে একটা কমন একটা ঘটনা। এরকম অনেক ঘটনা যেটা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলাটা যে আসেন এবং বারবার বলে যে আমার ছেলেটাকে বাঁচাও, এটা কিন্তু অনেক ডক্টররাও ওখানে ফেস করছেন। হয়তো বা ঘুমায় ছিল, তখন দেখে যে স্বপ্নটা তারা দেখে। এটা হচ্ছে কমন একটা ঘটনা। তো আমি এই হসপিটাল রিলেটেড আরেকটা ঘটনা বলবো, সেটা হচ্ছে একজন পেশেন্টের কাছ থেকে
ওই সেটাকে আমরা একটা ব্রেক নিয়ে আসি তাহলে। অবশ্যই, ব্রেক নিয়ে তারপরে শুনি, কারণ যেহেতু টাইম নাই, তারপর আবার লম্বা একটা সময় আবার ঘটনা শুনবো। তো ছোট্ট ব্রেকে যাচ্ছে, ব্রেকের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। একটু পরে শোনা যাবে। আগে আমরা ঘটনার বাকি অংশটুকু শুনে আসি, যেহেতু আপনাদেরকে মাঝখানে থামিয়ে দিয়েছিলাম। সো চলুন আমরা শুনি ফারনানের কাছে ঘটনার বাকি অংশটুকু। জি ভাই, আমি আমার ঘটনার যে বাকি অংশ সেখানে চলে যাচ্ছি। আর এই হসপিটালের যে ঘটনাটা আমি বলছিলাম যে একটা পেশেন্টের ঘটনা এখন আমি বলবো। তো এই পেশেন্টের এই ঘটনাটা ওখানকার স্টাফরা মোটামুটি সবাই জানে। তো এই ঘটনা হচ্ছে এরকম, দোতলায় যে মেডিসিন বিভাগ ছিল ওখানে কোনো এক রাতে পেশেন্টরা ওখানে ছিল, যারা যারা ভর্তি ছিল 4-5 জন পেশেন্ট ওখানে ছিল। এবং আমরা যেটা জানি যে হসপিটালে যখন কোনো পেশেন্ট ভর্তি থাকে দেখা যায় যে তার কোনো রিলেটিভস মানে তার সাথে থাকে। এবং যেটা হয় যে বেডে হয়তো থাকে পেশেন্ট এবং তার নিচে হয়তো পাটি বিছিয়ে বা কোনো একটা বিছিয়ে তার পাশে যে রিলেটিভসটা সেই থাকে, এবং ওই পেশেন্টের সাথে একজন রিলেটিভসই এখানে অ্যালাউ ছিল। তো এরকম কোন এক রাত্রে কোন একজন পেশেন্টের একজন রিলেটিভস তার সাথে মানে নিচে ঘুমানো অবস্থায় ছিল, এবং হঠাৎ করে গভীর রাতের দিকে সে যেটা দেখে যে ওই হাসপাতালের করিডোর দিয়ে টুকটাক শব্দ করে অনেকগুলো লোক ওই করিডোর ক্রস করে এই যে মেডিসিন যে বিভাগ যে রুমটা সেখানে ভিতরে ঢুকলো। এবং সে তখন একটা সময়ের জন্য মনে করছিল যে হয়তোবা কোনো নাইট ডিউটিতে যারা ডক্টর থাকেন তারা হয়তোবা এসছেন রোগী দেখার জন্য। কিন্তু এত গভীর রাতে তো কোনো ডক্টর সেখানে আসার কথা না, কেননা যারা রয়েছেন সেখানে তো তারা এমার্জেন্সি কোনো একটা কাজের জন্য মানে থাকেন। এভাবে রাতের বেলা তো ভিজিটে আসেন না তারা। তো সে জাস্ট চুপটি করে ওখানে শুয়ে শুয়ে দেখলো যেটা যে এরকম 4 থেকে 5 জন মানুষ, অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা কতগুলো মানুষ, যাদেরকে দূর থেকে দেখলে মানুষের মতোই মনে হবে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলো মানুষ কিনা সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। লোকগুলো অনেক লম্বা ছিল এবং মাথায় টুপি পরা ছিল। আমরা যে টুপি পরি নর্মালি নামাজে যাওয়ার সময়, ঠিক সেরকম টুপি না, এমন এক ধরনের টুপি পরা ছিল যেটা সে নাকি কখনোই তার জীবনে দেখেনি। তো এরকম টুপি পরা বেশ কিছু মানুষ বারবার হেঁটে আসছিল, এবং তারা যেটা বলতে মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল, তাদের আসা যাওয়ার যে শব্দটা সে শুনছিল, বাট তারা যে নিজেদের মধ্যে যে কথা বলতেছিল সেটা একদম সাইলেন্ট, মনে হচ্ছে যে কোনো কথাই তার কানে আসছে না। তো সে জাস্ট চুপটি করে দেখলো যে আসলে কি করে তারা, কারণ হাসপাতালের কোনো স্টাফও তখন সেখানে উপস্থিত ছিল না। জাস্ট করিডোরের যে গেটটা খুলে তারা ভেতরে ওই রোগীগুলার প্রত্যেকটা রোগীর কাছে গেল, এবং বিড়বিড় করে নিজেদের মধ্যে কি যেন তারা বলছে কিছুই শোনা যায় না। প্রত্যেকটা রোগীকে তারা 1 থেকে 2 মিনিট করে দেখে এবং সাথে সাথে একটা বেড থেকে আরেকটা বেডের দিকে যায়। এভাবে করতে করতে যে পেশেন্টের যে রিলেটিভসটা এই ঘটনাটা দেখছিল শুয়ে শুয়ে, তাদের বেডের সামনে যখন সে আসে তখন সে একদম ভয়ে চোখটা বন্ধ করে ফেলে। এবং সে তখন যেটা চিন্তা করে যে চোখটা যদি সে খুলে ফেলে হয়তোবা তাকেও তারা দেখে ফেলবে। এই জন্য সে এমন একটা ভাব ধরে যে সে একদম ঘুমিয়ে আছে। তো একটা সময় দেখলো যে তার বেডটা ক্রস করে তারা সামনের দিকে যে আরেকটা রোগী ছিল, একেবারে শেষ যে রোগীটা, সেই রোগীটার দিকে তারা বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো সবাই দাঁড়িয়ে কি যেন দেখছিল, এবং তাদের মধ্যে নিজেরা যেন কি যেন বলছে সেটা একেবারেই শোনা যায় না। তো এরকম করার পর হঠাৎ করে একটা সময় সেই মানুষগুলা মানুষের মতো দেখতে, আসলে মানুষ কিনা এটা কেউই জানে না, তো তারা ওখান থেকে রুম গেটটা দিয়ে আস্তে আস্তে চলে গেল। এবং তারা যেই পথে গেল মানে আপনি এক্সিট করার বিষয় যে সিঁড়ির দিকে যে মানে যে জায়গাটা, যেটা একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে, বাম দিকে জায়গাটা হচ্ছে সিঁড়ি দিকে নিচে চলে যাবে। যদি কোনো ডক্টর আসে অবশ্যই এই জায়গাটা দিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা ডান দিকে ছাদের সিঁড়ির যে জায়গাটা ওখান দিয়ে তারা সবাই চলে গেল। এবং এরপরে কোনো স্টাফও সেখানে আসেনি। এবং সেদিন সেই রাত্রে স্টাফ গুলো যারা ছিল যে তারা সবাই দোতলায় ছিল, মানে 3 তলায় কোনো স্টাফ সেদিন ছিল না, সে রাত্রে ওখানে ডিউটি দিচ্ছিল না। তো এরপরে যেটা হয় যে সে ওই তখন তার ওই সাহসটা হচ্ছিল না যে উঠে যে দেখবে যে লোকগুলা কারা ছিল, বা নিচে যে জিজ্ঞেস করবে যে এটা কি ডক্টর ছিল না কারা ছিল, কেন ডক্টর আসলে অবশ্যই রুমে লাইট জ্বালাবে, অন্ধকারের মধ্যে তো অবশ্যই তারা চেক আপ বা ভিজিট করবে না। তো সে যেটা করলো যে সে সকালের জন্য ওয়েট করলো, এবং সে নিচে দিয়ে অনেক জিজ্ঞাসা করলো যে এরকম রাত্রে কারা আসে, এরকম হাসপাতালের ভিতরে চলাফেরা করে কারা। কেউই অ্যান্সার দিতে পারলো না। অনেকে বলে যে এরকম অনেক কিছুই থাকে এখানে, অনেক পুরনো, এখানকার মানে জায়গাটা অনেক পুরনো ছিল, হয়তো এরকম অনেক কিছু আপনি দেখতে পারেন। তো এটা নিয়ে এত কথা বললেন না, এটা তেমন কিছু না, এই কথাগুলো কাউকে বলেন না। এরকম অনেক কথাই তারা বলতো। তো পরে যেটা হয় যে যেই এখানে একটা যে বিষয়টা একটু স্ট্রেঞ্জ, সেটা হচ্ছে যে ওই সকালবেলা দুপুরের দিকে যেই পেশেন্টের কাছে সব থেকে বেশি সময়টা ওই লোকগুলো দাঁড়ায় মানে দাঁড়ানো অবস্থায় কথা বলছিল পেশেন্টের সাথে, নিজেদের সাথে, তো ওই পেশেন্টই দুপুর 2টার দিকে মারা যায়।
আচ্ছা, মানে এখন এই মারা যাওয়ার সাথে ওগুলোর কি লিঙ্ক সেটা আসলে কারোই জানা নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এরকম হাসপাতালে যে চারতলায় যে হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল ছিল, এই বয়েজ হোস্টেল থেকে অনেক ধরনের মানে এই ধরনের প্যারানর্মাল বিষয়ের মানে রিপোর্ট আসে, এবং পরে এক সময় যারা ওখানে থাকে তারা বেশ ভয় পাওয়া শুরু করে, এবং পরে এক সময় হোস্টেলটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং এই হোস্টেলে যারা ছিল ওখানে আমার পরিচিত একজন ছিল, সে আমাকে যেটা বলে যে এই হোস্টেলে যারা থাকতো তখন যেটা হচ্ছে হঠাৎ করে রাতে খাট কেঁপে উঠতো, তারপরে যেটা হচ্ছে যে বাথরুম যেটা ছিল যে বাইরের দিক দিয়ে কেউ হঠাৎ করে লক করে দিত, আবার যেটা হচ্ছে যে বাথরুম মানে বাথরুমের ভিতরে কেউ নেই বাট ভিতর থেকে ছিটকারি লক করা। আচ্ছা, তো অনেক সময় মানে ভেঙে বাথরুমটা ভেঙে মানে চিটকারিটা ভেঙে তারপর গেট খুলতে বুঝতে পারে। এরকম অনেক আনইউজুয়াল ঘটনা তারা ওখানে ফেস করতো। অনেকে দেখতো যে সিঁড়িতে কোনো একজন বসে আছে কেউ, তো এরকম অনেক ঘটনাই ওখানে প্রচলিত ছিল। তো এরপরেই ওখানকার যে হোস্টেল সেটা বন্ধ করে দেওয়া হয়, কারণ ওখানে যারা ছাত্র তারাই বলে যে না এখানে আমরা থাকবো না, কারণ অনেক ধরনের প্যারানর্মাল আধিভৌতিক বিষয় এখানে আমরা দেখি যেগুলো ফেস করি, যেগুলো আমরা আসলে প্রস্তুত থাকি না এগুলো ফেস করার। তো এই জন্য এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটাই মূলত ছিল আমার ঘটনা রাসেল ভাই, এই হসপিটাল রিলেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, আরো ঘটনা আছে ফারহানের কাছে, আমরা ইনশাল্লাহ আসবো আবারও। তো আমরা তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমি মানে ফাটাফাটি একটা জিনিস হয়ে গেছে আছেন, তবে তার আগে আমরা যাবো একটু আপনার ভাইয়ের কাছে, তার লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা শুনবো, আজকের মতন তার শেষ স্টোরি। আপনার আবারও আপনার কাছে ফিরে এলাম। তো এবার যে ঘটনাটা সেই ঘটনাটা কোথাকার? যে এই ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি যে লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না। কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন না? জি জি, সেটা বলতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব সেন্সিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যদি প্রত্যেক বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি হজ যেতে পারেননি মানে কি হজ পালন করতে কেন পারেননি? কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বারবার বলছেন আমি অসুস্থ, বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না, এটা একটু আমাকে বলতেই হবে। উনিও খুব বেশ বিব্রতকর পরিস্থিতি পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা, তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে। আমি যখনই মানে হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই, তখনই দেখি আমার মানে বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার পথের কাছে দাঁড়িয়ে আছে, মানে বিশাল এক দা নিয়ে আমার মানে প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন উনি ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, যখন ওনার বোনের বিবাহ মানে বয়স হয়ে গেল, তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল,
যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো। তখন বলছেন যে আমি তোমাকে কোনো টাকা দিব না। এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা আমার মা অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা, ওনার ভাই কোনো সহযোগিতা করেন নাই। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো, তখন উনি ওর মামার সাথে বিভিন্ন ভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ওই অল্প বয়সী ছেলেটাই। আচ্ছা, যে আমার সম্পত্তি হয় বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিশের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বললেন ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেব। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। তো উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন, তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি দা নিয়ে ওনার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসেল ভাই যে হয়তো অতটা ভয়ের না, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতে চাই রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। আসলে আত্মার বিষয়টি কি, আসলে কি এরকম যে মানুষ মারা যাওয়ার পর এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু রাসেল ভাই বিষয়টা তা না। কারণ আমাদের কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে। এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে ভাই যে মানুষ যদি কোনো খারাপ লোক হয়, তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয়, তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনে বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো, ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। এটা আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে, আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এই ব্যাপারটা কি? আসলে কি সত্যি উনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, ওনার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে। আল্লাহ জানেন ওনার আত্মা ওখানে কোথায় তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতে বসি, সুন্দর একটা পরিবেশের দরকার হয় পড়া মনে রাখার জন্য। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক, ওই 4টা তাল গাছ আপনার রাতে 4টা তাল গাছ এক হয়ে যায়, এক হয়ে একটিতে পরিণত হয়। এবং এটা এলাকাবাসী দেখেছেন? এটা এলাকাবাসী অনেকে দেখেছে, এখনো ঘটে। আচ্ছা, এখনো ঘটে। এবং আপনাদেরকে ব্রিজের কথা বলছিলেন, সেখানে কি ঘটে? সেখানেও তো মনে হয় হন্টেড একটা ব্রিজও আছে, আপনি বলছিলেন। হন্টেড একটা ব্রিজ আছে, ওখানে ছোট একটা বাচ্চা মেয়ে দেখা যায়, সে এখন বড় হয়েছে আমাদের এলাকার। মেয়েটা কি ওখানেই আস্তে আস্তে বড় হচ্ছে এরকম? রাত্রাই বড় হচ্ছে। তাই তার মানে হচ্ছে যে আগে যে যারা ছোট মেয়ে দেখতো সেই মেয়েটাকেই এখন আস্তে আস্তে বড় দেখছে। এবং এই মেয়েটা কি আসলে কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, অস্তিত্ব আছে। যারা তাদের সাথে ঘটে তারা দেখে মাঝে মধ্যে, আমাদের কাছে বলে, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। হাতে আর সময়ও নেই, ফিরে এসে এসএমএস সবকিছু পড়ি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তো এবার ঘটনায় যাই। আমাদের অনেক মানুষেরই কিন্তু অ্যান্টিক জিনিসের প্রতি আগ্রহ রয়েছে, তাই না? তিনিও ঠিক সেভাবে লিখছেন যে অনেক মানুষ আছেন। আচ্ছা, তার আগে বলি যে আমি জানি ভালো থাকার দলে আপনি, তাই ওটা জিজ্ঞেস করবো না। আমি সাদবান ফ্রম কুয়ালালামপুর। আমার 2007 এর একটা ইনসিডেন্ট লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক মানুষই আছেন যারা অ্যান্টিক জিনিসের প্রতি বেশ অ্যাট্রাক্টেড হন।
আমিও সেই দলের একজন। অনেক অ্যান্টিক শোপিস আইটেমস কালেক্ট করতাম আমি আনটিল 2007 একটা ঘটনা আমার এই শখটাকে সম্পূর্ণ একটা নাইটমেয়ারে বদলে দেয়। ইয়ার 2007, আমরা তখন বাংলাদেশে থাকতাম। আমাদের বাসায় একটা অ্যান্টিক দোলনা কিনে আনা হয়। বলে রাখা ভালো, দোলনাটা সারপ্রাইজিংলি অনেক কম দামে পাওয়া যায়। কেনা হয় বাংলাদেশেরই একটা অ্যান্টিক শপ থেকে। দোকানের অ্যাড্রেস বা দোকান কোথায় এটা তিনি আমাকে জানিয়েছেন, বাট সেটা আমি জানাবো না, কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন। আপনারা এমনিতে আন্দাজ করতে পারবেন যে এই শহরে কোথায় অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়। তো আমার মা আর অনেক পছন্দের জিনিস, আমার মায়ের অনেক পছন্দের জিনিস হয় ওটা, বাট অ্যান্টিক জিনিস তাই ইউজ করা হতো কম। যেদিন কিনে আনা হয় ওই দিন রাতেই ফার্স্ট টাইম মনে হয় বাসায় আমরা 3 জন ছাড়াও আরো কেউ আছে, যেন সে আমাদের সাথেই বাসায় আছে। আমার বাবা কোনো কেয়ার দেয় না, বাট আমার মা এবং আমি ফিল করি কেউ আছে, যদিও আমরা মনের ভুল ভেবে ইগনোর করে যাই। কিন্তু রাতে একদম মিডনাইটের দিকে বাসায় হামিং অথবা লাইট ভয়েস সিঙ্গিং এর সাউন্ড পাওয়া যায়। আমার প্যারেন্টসরা ডিপ স্লিপে, বাট আমি অনলাইনে গেমিং করছিলাম, তাই জেগেছিলাম। আমি এখনো সেই সাউন্ডটা ভুলতে পারি না। নাইটমেয়ারে কোনো মেয়ে গান গাচ্ছে আমাদের বাসায় ওপেন স্পেস থেকে। সো আমি উঠে যাই দেখতে, এটা ভেবে যে মেবি পাশের বাসা থেকে আওয়াজটা আসছে। পাশের বাসায় যে ফ্যামিলি থাকতো ওই ফ্যামিলির আপু আবার গান গাইতো, তাই আমার ধারণা হয় সেই মেবি গানটা গাইছিল। এবং অনেক রাত হওয়ায় জাস্ট আমাদের বাসায় সেটা শোনা যাচ্ছিল। এবং আমাদের ওই ওপেন স্পেসের উইন্ডো সামনে ওই আপুর রুমের উইন্ডো ছিল। তো যাই হোক, আমি রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আপুকে জিজ্ঞেস করি সে রাতে গান গিয়েছিল কিনা। আপু উল্টা আমাকে কোয়েশ্চেন করে বসে যে আমাদের বাসা থেকে কেউ গান গাইছিল কিনা। আমি শুনে খুব অবাক হয়ে বলি, আমাদের বাসা থেকে ফিমেল ভয়েসে কে গান গাইতে পারে? যাই হোক, দেন ওই দিন বিকেলে আমি লক্ষ্য করি দোলনায় একা একা দোলনাটা দুলছে। আমি ভাবি মেবি আম্মু বসেছিল, উঠে গেছি, বাট তখনই আমার মনে হয় আরে আম্মু তো বাসায় নেই দুপুর থেকে, এবং বাবা অফিসে। আর দোলনাটা বেশ ভারী, বাতাসেও তো ওটা এমন ভাবে দোলার কথা নয়। আমি ব্যাপারটা আমার পেরেন্টস আসলেই বলি, বাট তারা বলে আমার মনের ভুল। যাই হোক, ওই দিন রাতে আবার সেই গানের আওয়াজ, কেউ গান গাচ্ছে, খুব হালকা ভয়েস। এবার আমি উঠে যাই এন্ড পুরো বাসার সব রুম ঘুরে ঘুরে দেখি কেউ নাই। বাট আমি যে রুমটায় যাই সেই রুমে ডিফারেন্ট রুম থেকে, মানে অন্য একটা রুম থেকে, মানে পাশের রুম যে রুমে যান সেই রুম না, অন্য কোনো রুম থেকে আওয়াজটা আসে। আমি ওপেন স্পেসে গেলে গানের আওয়াজটা থেমে যায় এবং খেয়াল করে দেখি দোলনাটা আবার দুলছে, লাইক কেউ ওখানে বসে আছে। আমার সাহস হয় না। আমি মনে মনে দোয়া পড়তে পড়তে আমার রুমে এসে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার রুমে টিভিটাও অন, টিভির পাশে রাখা একটা প্লে স্টেশনটাও অন। আম্মু বেশ বকা দেয় যে রাতে টিভি অন করে কেন আমি ঘুমিয়েছি। আশ্চর্যের ব্যাপারটা হলো যে আমি তো রাতে টিভি মানে অনই করিনি। ওই দিন পাশের বাসার আপু এসে আরো বড় শকিং কথাটা বলে। আপু বলে যে সে রাতে উইন্ডো দিয়ে দেখেছে আমাদের বাসার ওপেন স্পেসের দোলনাতে একটা মেয়ে বসে আছে, মেয়েটা দোলনাতে বসে গান গাচ্ছে। আপু আরো খেয়াল করে দেখে যে মেয়েটা আর কেউ না, মেয়েটা সে নিজেই। মানে আপু তার উইন্ডো থেকে আমাদের বাসার ওপেন স্পেসের দোলনায় নিজেকেই দেখতে পায়। এন্ড আরো ভয়াবহ থিং হলো আপু দেখতে পায় তার মতো দেখতে মেয়েটার গলা দিয়ে রক্ত পড়ছে।
আপু এটা দেখে সিক হয়ে যায়। এবং বলে রাখা ভালো যে ওই দোলনাটা আবার মানে আসার পর থেকে আমাদের বাসায় আমার প্যারেন্টসদের মধ্যে একটু আমাদের 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 প্যারেন্টসদের পেশেন্স একটু কমে যায়, একটুতেই তারা রেগে যায়। খালি বাসার এনভায়রনমেন্টটাই হোল চেঞ্জ হয়ে যায়। আমিও অল টাইম টায়ার্ডনেস এন্ড অফেন হেভি হেড ফিল করতাম। বাসার ভোল্টেজ অফেন খুব আপ ডাউন করতো, এন্ড মাঝে মাঝেই ডিফারেন্ট রুমের ডোর একাই খুলে যেত এবং লেগে যেত। তাও আমি ওই দিন রাতে প্ল্যান করি একটা রেকর্ডার অন করে দোলনাটার পাশে রেখে দেই, দিয়ে আমার রুমে এসে টিভি দেখতে থাকি। খেয়াল করি ঠিক 3টার পর এগেইন হামিং এবং তারপরে গান। এবার আমি আমার রুমের ডোর থেকে দেখি ওপেন স্পেসের দোলনাতে একটা মেয়ে বসে আছে। বলে রাখা ভালো আমি বেশ পাওয়ারফুল গ্লাস ইউজ করি, বাট রাতে হালকা ডার্কে খুব ভালো করে দেখতে পাই না, তাই আমি খুব ক্লিয়ার করে ফেসটা দেখতে পাইনি। আমি খুব বেশি ভয়ে রুমের ডোর লাগিয়ে দিয়ে বেডে শুয়ে সামারেও ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে থাকি এবং আমার বারবারই মনে হয় যে আই এম সেফ ইনসাইড। হোল নাইট আমার এক ফোঁটা ঘুম আসে না। হঠাৎ ফিল করি যে গানের সাউন্ডটা আর হচ্ছে না, বাট কোনো একটা ডোর ওপেনের সাউন্ড হলো। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেখি আমার রুমের ডোরটা খোলা। আমি ওঠার সাহস না করে ওয়ালের দিকে ফেস করে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি। এভাবে করতে করতে ভোর হয়ে যায়। আম্মু ফজরের নামাজের জন্য উঠেছেন দেখে আমি দৌড়ে আমার রেকর্ডারটা আনি, এন্ড আশ্চর্যের ব্যাপার রেকর্ডারে কোনো সাউন্ডই নেই, বাট একটা সাউন্ড ক্লিপ আছে যেটা লাইক পিসফুল নাইটের সাউন্ড ক্লিপ। বাট আমার রুমের ডোরটা ওপেন হওয়ায় সাউন্ডটা রেকর্ডারে রেকর্ড হয়নি। আমি এসবের পর আম্মুকে সব বলি, এন্ড আম্মু পাশের বাসার আপুর সাথেও কথা বলে এবং জানতে পারে কিছু একটা হচ্ছে। আমি দেরি না করে ওই অ্যান্টিক শপে যাই এবং জানতে চাই যে এই দোলনাটার কি প্রবলেম, এন্ড এটা রিটার্ন করব। ওই শপে গিয়ে জানতে পারি যে এই দোলনাটা অ্যাকচুয়ালি অ্যান্টিক না, এটা হার্ডলি 5 থেকে 6 বছরের পুরনো একটা দোলনা, এন্ড এটা ছিল উত্তরের একটা ফ্যামিলির। আর আমি একটু খোঁজ নিয়ে জানতে পারি যে দোলনাটা ছিল ওই ফ্যামিলির মেয়েটার গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে মেয়েটার ফাদার দোলনাটা দিয়ে দেয় অ্যান্টিক শপে দেখে, এবং যেখান থেকে আরেক পার্সন ওটা কিনে নিয়ে গেছিল এবং উইদিন 3 days সে সেটা রিটার্ন করে যায়। আমরা সেকেন্ড কাস্টমার ছিলাম। যাই হোক, দেন সব থেকে লোক আমাদের সাথে আমাদের বাসায় যায়, দোলনাটা নেয়ার জন্য বাসার জোর খুলতেই দেখি পুরো বাসাটা একদম উল্টা পাল্টা হয়ে আছে, লাইক কোন ঝড় বয়ে গেছে এই বাসার ওপর দিয়ে। এবং 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 ভেতরে মোস্ট শকিং থিং হলো যে দোলনাটা ফ্লোর থেকে উঠাতেই দোলনার নিচে দোলনার প্লেস গুলো, যে প্লেস গুলোতে ফ্লোর টাচ করেছিল সেই প্লেস গুলোতে ব্লাড লেগে আছে দেখা যায়। দোলনা নেয়ার লোকগুলো সেটা নিতে চায় না ওই অবস্থা দেখে। সো আমি অন্য লোক ডেকে নিয়ে এসে সব থেকে অন্য লোক ডেকে নিয়ে আসি। এটাও বলে রাখি যে দোলনাটা আমাদের বাসায় ছিল 6 থেকে 7 দিন, বাট ওই কয়দিনে বাসায় প্যারানরমাল থিংস হতো। বাট খুব বেশি অবাক করা ব্যাপার যে আজও আমি ভাবি যে কোনো ব্যাপারই আমার প্যারেন্টসদের চোখে পড়তো না। আমি দেখতে পেতাম আমার নেইবাররা মোটামুটি সবাই বুঝতে পারতো যে আমাদের বাসায় কোনো প্রবলেম হচ্ছে, বাট অনলি আমারই বাসায় থাকা 2 জন মানুষ বুঝতে পারতো না। যেটা রিজনটা হচ্ছে আমি খুঁজে পাই না। এন্ড আমি দোলনাটা দিয়ে আসার পর আমার বাসার সব অ্যান্টিক থিংস সবকিছু সরিয়ে ফেলি। এন্ড ওয়ান্স যেটা ছিল আমার হবি, নাও সেটা আমার ফোবিয়া। তো এই ছিল আমার ঘটনা, আমার লাইফের ইনসিডেন্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন, এন্ড ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাদমান ফর দ্য বিউটিফুল স্টোরি। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা, এবং আসলে অনেক অন্যরকম একটা স্টোরি এবং অনেক ডিটেলড, মানে সবকিছু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আপনার স্টোরিটার। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘটনায় চলে যেতে হবে আবারও, এবং এই ঘটনাটা ইমেইলের স্টোরি। সো স্টোরিটা ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, দেখেন কেমন লাগে।
আমার কাছে বেশ ভালোই লেগেছে। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, আপনি অলওয়েজ ভালো থাকার দলে। আমার নাম সাদমান এবং আমি থাকি কুয়ালালামপুরে। আমি একজন গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট। আমি আমার লাইফের মোস্ট রিসেন্ট কিছু ইনসিডেন্ট লিখে পাঠালাম। ইংলিশে বাংলা লেখার জন্য সরি, পড়ে শোনাবেন, পড়ে শোনালে খুশি হব। তারপরে তিনি তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছেন এবং ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছেন তার। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। যে ফেসবুকের এই ব্যাপারটা আমরা সবসময় বলি যে আপনি দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডিটা। তো আমাদেরকে দেখতে পাচ্ছি তিনি যেভাবে লিখেছেন ঘটনাটি সেভাবেই পড়ছি। আমার ঘটনাটা শুরু হয় লাস্ট ইয়ারে, আই মিন 2014 থেকে। আমি মালয়েশিয়াতে থাকি আমার প্যারেন্টসদের সাথে সিন্স 2012। আমার ফাদার একজন ব্যাংকার এবং ভেরি লজিক্যাল থিঙ্কার। আমাদেরকে লিখেছেন তারপরে যে যাই হোক 2014-এ আমরা বেশ আমরা কোন একটা কারণে বাসা শিফট করি এবং এখন যে বাসাটায় আছি এবং এখন কারেন্ট বাসাটায় আছি। আমাদের বাসাটা 14th ফ্লোর এবং বিল্ডিং এর পাশে একটা ওল্ড চাইনিজ সেমেট্রি আছে যেটা অলমোস্ট 200 ইয়ার্স ওল্ড। সেমেট্রি অর আইসে গ্রেভিয়ার্ডটার জন্য এই বিল্ডিংটায় মাঝে মাঝেই বেশ কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়, বাট অ্যাজ আমার ফাদার একজন লজিক্যাল থিঙ্কার, তাই এসব ব্যাপারে কোনো কেয়ার দেয় না। এবং আমি কেয়ার দেই কিছু পাস্ট ইনসিডেন্টের জন্য। যাই হোক, এই বাসায় 2014-এ ফিফা ওয়ার্ল্ড কাপের আগে আমরা শিফট হই এবং তখন থেকে কিছু ঘটনা এখানে ঘটে। كيتا سريع ويوفر এবং সেটা হচ্ছে যে এখানে এসে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিকে সব ঠিক ছিল। দেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 শুরু হলে আমি মোটামুটি সবগুলো ম্যাচ দেখতাম এবং সবগুলো ম্যাচ দেখতে শুরু করলাম। আমার একটা আর্জেন্টিনার জার্সি ছিল যেটা আমি ফার্স্ট ম্যাচের দিন পড়লাম। ফার্স্ট ম্যাচের পর আশ্চর্যভাবে সেকেন্ড ম্যাচের দিন আমি যখন জার্সিটা পরার জন্য খুঁজি তখন ফুল বাসা খুঁজেও কোথাও পাই নাই। আমার আম্মু বলে যে আমার ক্যাবিনেটে থাকার কথাই, আর এলস তিনি জানেন না। আমি সবকিছু ওলট পালট করেও জার্সিটা খুঁজে না পেয়ে আমি কোথাও পেলাম না এবং আমি শেষ পর্যন্ত বাদ দিলাম। ভেবে নিলাম মেবি আমি কোথাও ফেলে রেখেছি, খুঁজে পাচ্ছি না, পরে পাবো, সো বাদ দিলাম। বাট এরপর আস্তে আস্তে আমার রাতে বাসায় আমি কিছু নয়েজ শুনতে শুরু করলাম। মনে হতো যেন কেউ বাসার ভেতরে বা বাসার ভেতরে কেউ হাঁটছে। যখন আমরা তিনজনই শুয়ে পড়েছি অলরেডি, মনে হতো কেউ কিচেনে মেবি কাজ করছে। এভাবে ডিফারেন্ট টাইপের নয়েজ হয়। এরপর তার ঠিক কয়েকদিন পরে আমার প্যারেন্টস একটু বাইরে ছিলেন, আমি বাসায় একা এবং আমার প্যারেন্টস বাসায় আসতে মোটামুটি রাত হয়ে যায়। বাট তারা এসে দেখেন যে মেইন ডোরটা খোলা এবং আমি আমার রুমে কম্পিউটারে গেমে বিজি ছিলাম এবং বাট আমার ডোরের কাছে এবং তার ধারণা হয় যে এটা আমি খুলে রেখেছি। বাট আমি কোনোভাবেই বোঝাতে পারি নাই যে আমি ডোরের কাছে ও যাই নাই। তার ঠিক পরদিনই রাতে ডিনারের পর ঘুমানোর আগে আমার ফাদার মেইন ডোরে লক করেন এবং লক করে আমি এবং আমার ফাদার একটু কথা বলছিলাম ওই মেইন ডোরের সামনেই, এন্ড আমাদের সামনেই ডোরটা হঠাৎ করে একা খুলে গেল। 3টা টাইট লক একা খুলে গেল চোখের সামনে। আমার লজিক্যাল থিঙ্কার ফাদার কোন লজিক দিয়ে প্রুফ করতে পারেন না যে কিভাবে এই ব্যাপারটা এটা প্যারানরমাল না। ইয়েস, সেও এগ্রি করলো এটা প্যারানরমাল। বলে রাখা ভালো, মালয়েশিয়াতে বাসা নিতে হয় কন্ট্রাক্ট সিস্টেমে। সো আমরা কন্ট্রাক্টের কারণে ইমিডিয়েটলি বাসাটা ছেড়ে দিতে পারলাম না। বাট এরকম ঘটনা এভরি নাইট ঘটেই যাচ্ছিল। এভাবে কেটে যায় কয়েক উইক। দেন আমার ফাদার একজন সাইকিক মিডিয়াম কে ডাকেন
বলে রাখি, সাইকিক মিডিয়াম কোনো হুজুর আর আলেম নন। সাইকিক মিডিয়াম এমন একজন পার্সন যে আশেপাশের এনার্জির প্রেজেন্স বুঝতে পারেন, এবং ইদার সেটা জিন অর স্পিরিট। সো সেই সাইকিক পার্সন আমাদের বাসায় আসেন, এসে অলমোস্ট 5 আওয়ার্স স্পেন্ড করেন অ্যান্ড আনটিল মিডনাইট থাকেন। দেন উনি জানান আমাদের বাসায় ট্র্যাপড স্পিরিট আছে। আমরা এনশিওর হওয়ার ট্রাই করি যে এই ইদার ইটস স্পিরিট অর ইটস জিন। উনি কনফার্ম করেন যে না, এটা স্পিরিট, কোন জিন না। আমরা দেন ওনার কথায় একজন হুজুরকে ডাকি। একজন পাকিস্তানি হুজুর বাসায় আসেন এন্ড উনি বাসা বন্ধ করেন, এবং এদিকে আমরা জানার ট্রাই করি যে এই স্পিরিটটা এখানে কেন এবং কে। আমরা কিছুই খুঁজে বের করতে পারি না। বাট সাইকিক মিডিয়াম আমাদের জানান এই স্পিরিট এখানে ট্র্যাপড আছে অনেক ইয়ার ধরে। তো যাই হোক, হুজুর বাসা বন্ধ করার পর আর কোনো প্রবলেম হয় না, সব ঠিকঠাক থাকে। বাট হঠাৎ 2016 জানুয়ারির দিকে আবার ওই আগের সাউন্ড গুলো আমরা শুনতে শুরু করি। এবার ব্যাপারটা আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এবার কিছু দেখতেও পাই আমরা। এই তো কয়েক মাস আগে আমি রাতে ডিনার করে আমার রুমে এসেছিলাম, এবং রুমের কাছে আসতেই দেখি আমার কম্পিউটার টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে। ছেলে না মেয়ে তা বুঝতে না বুঝতেই দেখলাম কেউ নেই। বাট রুমটায় ফিল করলাম অনেক ঠান্ডা। চেক করে দেখলাম এসিটা অফ, স্টিল রুম অনেক ঠান্ডা। বুঝতে বাকি রইল না আমার যে বাসাটা বন্ধর যে এফেক্টটা সেটা মেবি এখন আর নাই। এবং দেন আমি এগেইন ওই হুজুরের সাথে কন্ট্যাক্ট করলাম, আর হুজুর আমাকে বললে যে 2 দিন পর আসবেন। দেন ওই ঘটনার পর দিন ছিল ফ্রাইডে। আমি আগে নামাজ শেষ করে ভূত এফএম শোনার জন্য রেডি হচ্ছিলাম। বাট ইন দ্য মিন টাইম আমার মা চিৎকার দিয়ে ওঠেন, এন্ড তার রুমে গিয়ে দেখি রুমে স্মোকে ভরে গেছে, লাইক আগুন লেগেছে। আমার মা বলেন রুমে কেউ ছিল, এন্ড ভ্যানিশ হতেই রুমটা ঠান্ডা হয়ে স্মোকে ভরে গেছে। দেন ওই ঘটনার পর ওই রাতে আমি ভূত এফএম শুনি, এবং লাইফে ফার্স্ট টাইম বেশ ভয়ের জন্য আমি ভূত এফএম বাদ দেই। দেন হুজুরও বেশ সিক হয়ে যান এন্ড আসতে পারেন না, এবং ওই সাইকিক মিডিয়ামও মালয়েশিয়াতে নেই। সো আমি অনেকটাই অসহায় হয়ে আরেকজন কাউকে খুঁজি, বাট খুঁজে পাই না কাউকে। সো আমার আম্মু এভরিডে বাসায় কোরআন পড়া স্টার্ট করেন, এন্ড আস্তে আস্তে অ্যাক্টিভিটি কমে যায়। দেন হুজুরও সুস্থ হয়ে বাসায় এসে বলেন বাসা বন্ধটা কোনো ফোর্স চলে গেছে, কোনো ফোর্স চলে গেছে, বাট উনি এগেইন বাসা বন্ধ করে দেন। এরপর লাস্ট উইক থার্সডে নাইটে অ্যারাউন্ড 2:45টার দিকে আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। খুব কেয়ারফুলি শুনবেন সবাই। এন্ড একটু টয়লেটে যাই। টয়লেটে গিয়ে টয়লেটের ভেতরে তালের পিঠার মতো একটা স্মেল পাই, এবং বেশ ভালোভাবে টয়লেটের স্মেলটা ভরেছিল। আমি আম্মুকে ডাকি, আম্মু স্মেল পেয়ে বলে যে মেবি কেউ তালের পিঠা খাচ্ছে। আমার বেশ একটু কৌতূহল লাগে যে এত রাতে তালের পিঠা। যাই হোক, ব্যালকনিতে যাই, গিয়ে পাশের বাসার ব্যালকনিতে দেখতে পাই একজন লোক বসে বসে কিছু একটা খাচ্ছেন, মেবি পিঠা। বাট সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে পার্সনটাকে আমি পাশের ব্যালকনিতে দেখি, তিনি আমার ফিউচার ফাদার ইন ল, যিনি তখন